সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাস। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজ আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট জিয়া আহমেদ। জিয়া ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিন দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য খবর যেটি এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রি, সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করবার অধিকার থাকবে কি থাকবে না সেই ইস্যুতে একটি গেজেট প্রকাশ হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে পারবে গণহত্যার দায়ে, সেটি একটি খবর। এবং নির্বাচন কমিশন যেটি বলছে সেটি হচ্ছে যে গেজেট পেলে নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, প্রধান নির্বাচন কমিশনার এটি বলেছেন। এবং আরো একটি বিষয় যেটি সেটি হচ্ছে নির্বাচন বিলম্বের শঙ্কা করছে প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আরেকটি বিষয় সেটি হচ্ছে গতকালকে একটি নাগরিক কোয়ালিশন অনুষ্ঠান হয়েছে, সেখানে আইন উপদেষ্টা বলেছেন প্রধানমন্ত্রীর 2 মেয়াদ সমাধান নয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো জরুরি। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে 72-এর সংবিধান পরিবর্তন করে বা নতুন করে সংবিধান প্রণয়ন করতে 2 থেকে 3 বছর সময় লাগবে। এই 2-3 বছর কি তাহলে 72-এর সংবিধান বহন করবে কিনা পরবর্তী যে জাতীয় সংসদ থাকবে সে বিষয়ে আইন উপদেষ্টা কিছু ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন যে 2-3 বছরে যে পার্লামেন্টই থাকবে সেই পার্লামেন্টই প্রয়োজন অনুযায়ী এবং সমাজের বা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কিছু কিছু অ্যামেন্ডমেন্ট এনে রাষ্ট্র পরিচালনা করবেন এবং 2-3 বছরের মধ্যে নতুন একটি সংবিধান উপহার দেবেন জাতিকে, যার আলোকে আগামীর যে নতুন বাংলাদেশ সেটি চলবে। এবং নাহিদ ইসলাম বলেছেন নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ বলা ঠিক হবে না। জিয়া ভাই, আপনিও নিশ্চয়ই এই সব খবরগুলো শুনেছেন। আমরা গণহত্যার অভিযোগে হাসিনা অভিযুক্ত, এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের অভিযোগ তদন্তে এটি অভিযোগ এনেছে। আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও এই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে। হ্যাঁ, এটা তো বলা বাহুল্য যে তারা এই হত্যাকাণ্ডের হুকুমদাতা এবং তাদের সরাসরি নির্দেশনায় আমাদের দেশে গত জুলাই এবং আগস্ট 5-এর সময়কালে যে 1400 যে তরুণ প্রাণ ঝরে গেছে তার যে দায় সেটা অবশ্যই তাদের, এবং এটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের জঘন্য অপরাধ দেশের মানুষের উপর করতে না পারে। এবং এইটা কিন্তু বিচার প্রক্রিয়া তো একটু দীর্ঘ হয় আসলে, আইন নানান ধরনের আইনি প্রক্রিয়া শেষ করে তারপরে বিচার। সেক্ষেত্রে আওয়ামী লীগের যে রাজনীতি করবার অধিকার সেটি কিন্তু এখনো পর্যন্ত নিষিদ্ধ নয়, তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বাট দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু এখনো বলবৎ রয়েছে, যে জায়গাটি নিয়ে এক ধরনের আশঙ্কা করছেন। এবং আপনি দেখেছেন যে আওয়ামী লীগ গত পরশুদিন যখন উপদেষ্টা পরিষদের মধ্যরাতের বৈঠকের পর যে সিদ্ধান্ত আসে, এরপরে কিন্তু গত 2 দিন আওয়ামী লীগ সারা দেশে চোরাগোপ্তা মিছিল এবং বিক্ষোভ করবার চেষ্টা করেছে এবং 2-1টি জায়গায় কিন্তু তারা হামলাও করেছে। এখানে বিষয়টা হলো কি যে আমরা যে ধরেন 5ই আগস্টের পরে আমরা সিদ্ধান্ত নিতে আমরা ভুল করেছি। আমাদের সিদ্ধান্ত ওই সময়টাতেই নিয়ে নেওয়া উচিত ছিল যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অযোগ্য রাজনৈতিক ক্ষেত্রে। কারণ হলো যে এই আওয়ামী লীগের আপনি দেখেন একদম তৃণমূল পর্যায়ের নেতা থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত প্রত্যেকটা আপনার নেতা তারা এই হত্যাকাণ্ড, এই দেশের জনগণের অর্থ লোপাট, অর্থ পাচার এগুলির সাথে তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি দেখেন যে আমাদের এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে প্রথম যে কমিশনটাকে অ্যাপ্রুভাল দিয়েছিল সেটা হচ্ছে আপনার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি অর্থ
পাচারের ব্যাপারে তারা একটা রিপোর্ট দিয়েছেন, কত 333 বা এরকম একটা কমিশন। হ্যাঁ কমিশন। সেই কমিশনে তারা রিপোর্ট করেছেন যে 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে গত 15.5 বছরে পাচার করা হয়েছে। আবার এই যে ধরেন যে জাতিসংঘের যে রিপোর্টটা তারা পাবলিশ করেছে, সেখানে তারা 1400 হত্যাকাণ্ডের দায় এই আওয়ামী লীগের ওই সময়কালের সরকারের উপর দিয়েছে, বিশেষ করে ওই 36 দিনে। আর তার আগের 15.5 বছরে তো আপনার বিএনপি জামাত সহ 5-6 হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কয়েকশো মানুষ গুমের শিকার হয়েছে, এবং তার মধ্যে থেকে কেউ কেউ আপনার বের হয়ে এসছেন যে যারা গুমের শিকার ছিলেন। তো এই অপরাধগুলি হচ্ছে সরাসরি মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং এই মানবতার বিরুদ্ধে অপরাধের যে শাস্তি কিংবা বিচার হয় সেটা আমরা দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমরা দেখেছি, নুরেমবার্গে, টোকিও ট্রায়াল, এগুলির মাধ্যমে আমরা দেখেছি। সো এই জিনিসগুলিকে আমরা সেই সময়টাতে ওইভাবে এটাকে সামনে আনি নাই। পরবর্তীতে আমরা তখন ব্যস্ত হয়ে গিয়েছিলাম সরকার গঠন, আমরা ব্যস্ত হয়ে গিয়েছিলাম উপদেষ্টা পদ, এটা সেটা এগুলি নিয়ে। পরবর্তীতে যখন জনগণের চাপ এসছে তখন আমরা এই সিদ্ধান্তে আসলাম যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হয় কি যে আপনার একটা আমাদের দেশে প্রবাদ আছে যে চৈত মাসের আপনি যে ওয়াজ সেটা আপনি যদি পৌষ মাসে করেন তাহলে কাজ হয় না। আমাদের এখানে যদিও কাজ হয়েছে কিন্তু ইম্প্যাক্টটা কমে গেছে। এইটা যদি আমরা অগাস্টের 20-25 তারিখের মধ্যে করে ফেলতে পারতাম যে না, আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না, এবং তাদের যে নেতৃত্ব যারা দেশের মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদের প্রত্যেককে আমরা বিচারের আওতায় আনবো এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিব, তাহলে পরে এই যে মানে আওয়ামী লীগ এখন যে হ্যাঁ, এটা সংখ্যা শুধু না, তাদের যে আপনার যে একটা মাঠে নামার একটা হ্যাঁ হম্বিতম্বি, এবং তারা যে মনে মনে আশা করে, এবং এই যে ধরেন আমাদের পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারত থেকে মাঝে মাঝেই বলতেন যে আমি হুট করে ঢুকে পড়বো, হ্যাঁ বর্ডারের কাছাকাছি আছি, এটা করো সেটা করো। বিভিন্ন সময় তিনি হরতাল দিয়েছেন, তিনি বিক্ষোভ এসবের নোটিশ দিয়েছেন, যদিও কেউ সেটা পালন করেনি, 2-4টা ছেলে পেলে রাস্তায় নেমেছে, কিন্তু এই জিনিসগুলি তখনই বন্ধ হয়ে যেত যদি আমরা নাম্বার একটা ট্রেন্ড তো তারা তৈরি করেছে। এক্স্যাক্টলি, এবং এটি তো মানে আমাদের জন্য এক ধরনের সিকিউরিটি থ্রেট। সিকিউরিটি থ্রেটের চেয়েও বড় হলো যে এটা আমাদের সিকিউরিটি ইম্পর্টেন্ট, নাগরিক সিকিউরিটি, এটা সিকিউরিটি থ্রেটের চেয়ে আমি এটাকে বলবো যে এটা হচ্ছে আমাদের যে গণ অভ্যুত্থানটা হলো সেটাতে যে এই তরুণ প্রাণগুলি বিসর্জিত হলো, এবং একই সাথে 20,000-25,000 ছেলে আপনার তাদের অঙ্গহানি ঘটেছে, 400-500 ছেলের দৃষ্টিশক্তি শেষ হয়ে গেছে, তাদের প্রতি একটা উপহাস হচ্ছে। কারণ হলো যে এই ধরনের হিংস্র, আমরা একটা ধরেন কুকুর যদি কামড়ায়, পাগলা কুকুর, তাকে আমরা মেরে ফেলি বিষ খাওয়ায় কিংবা দিয়ে, আমরা তাহলে একটা মানুষকে যে মেরে ফেলছে গুলি করে তাকে আমরা ছেড়ে দিব কোন হিসাবে? মানে এখানে মানবতা, মানবাধিকার তাদের জন্য এটা প্রযোজ্য না। যিনি মানুষ, যিনি মানবিক, তার জন্য মানবতা প্রযোজ্য, মৌলিক অধিকার প্রযোজ্য, মানবিক অধিকার প্রযোজ্য। কিন্তু যারা এইভাবে মানুষকে মানুষ মনে করে নাই, মানুষকে পশুর মতো, হ্যাঁ পাখির মতো গুলি করে মেরেছে। আপনি দেখেন যে মীর মুগ্ধ, তার কপালে গুলি লেগেছে। একটা মানুষের কপালে কখন গুলি লাগে? যখন আপনি স্নাইপার দিয়ে গুলি করাবেন টার্গেট করে, তখন সে মারা যায়। আপনার সারা পৃথিবী দেখেছে যে আবু সাইদ বীরের মতো 2 হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে, তাকে পরপর 3-4টা গুলি করে তাকে হত্যা করা হলো। এই জিনিসগুলি আপনার কোনোভাবেই আমাদেরকে মানে ভোলা উচিত হয় নাই, এবং এইটার যে আমরা এতদিন বিলম্ব করলাম, এবং যে কারণে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা মাঠে নামার সুযোগ পেল কিংবা হম্বিতম্বি করার সুযোগ পেল, সেটার জন্য আমাদেরকে দায় নিতে হবে যে আমাদের অবহেলা, আমাদের উপেক্ষা, আমাদের কি বলবো, এই ব্যাপারে আমাদের যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে তারা এই দুঃসাহস দেখাতে পেরেছে। আরেকটি বিষয়, গত পরশুদিন যখন আওয়ামী লীগ রাজনীতির সাংগঠনিক কার্যক্রম বা রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা আসলো, ঠিক গতকালকে আরেকটি আমাদের তথ্য উপদেষ্টা মহোদয় মাহফুজ আলম তিনি বলেছেন যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এবং
এর আগে ৭১ ইস্যুটিকে তিনি সামনে টেনে এনেছেন। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মাহফুজ সাহেবকে নিয়ে এক ধরনের বুলিং এর মধ্যে পড়তে হয়েছে এবং গতকালকে দেখলাম এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাডভাইজার ছিলেন, তিনিও বলেছেন যে ৭১-এর গণহত্যার দায়েও যারা জড়িত ছিল তাদেরও ভুল স্বীকার করা উচিত। এটি নিয়ে কিন্তু এক ধরনের রাজনৈতিক মহলে কাদা ছড়াছড়ি শুরু হয়েছে নতুন করে। এখানে বিষয়টা হলো কি যে আপনার এই প্রসঙ্গগুলো আপনি দেখবেন যে আমাদের মুক্তিযুদ্ধকালে ভূমিকার জন্য পাকিস্তানকে আমরা বারবার বলি যে তাদেরকে ক্ষমা চাইতে হবে। পাকিস্তান যে 2বার ক্ষমা চেয়েছে সেটা কিন্তু আমরা বলি না। পাকিস্তান 2বার ক্ষমা চেয়েছে, যেটা আমাদের দেশের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, কিন্তু এবং এই যে বিষয়টা যে জামাতে ইসলামী তারা অবশ্যই এই যে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধকালে তারা পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, কিন্তু সেটাকে তারা আপনার করে দেয় যে মানে তারা ওইভাবে স্বীকার করে না এবং তারা বলতে চায় যে এটা হলো পাকিস্তান জামাতে ইসলামের কাজ। হ্যাঁ, আর তারা হলো পরবর্তী প্রজন্মের মানুষ, এই কারণে তার স্বীকার করে। মানে কিন্তু এটি কিন্তু গতকালকে মাহফুজ আলম বলেছেন যে এই অমীমাংসিত বিষয় যেটি, এটি মীমাংসা হবে। অবশ্যই অমীমাংসিত এখনো এইটা অমীমাংসিত নয়। এটাকে আপনার 1971-এ জামাতে ইসলামীর ভূমিকাকে বাংলাদেশের কোনো মানুষ এখন পর্যন্ত প্রশংসা করেছে কিংবা সেটাকে গ্রহণ করেছে এরকম উদাহরণ আমি এখন পর্যন্ত দেখি নাই। আপনার এটি অমীমাংসিতই রয়ে গেছে। অমীমাংসিত না, আপনি যদি মনে করেন যে সারা দেশবাসীর কথা আপনি যদি চিন্তা করেন, সারা দেশবাসী এটাকে আপনার মীমাংসিত হিসেবে ধরে নিয়েছে যে তাদের সেই সময়কালের কর্মকাণ্ডগুলো গ্রহণযোগ্য না, তারা অন্যায় করেছে দেশবাসীর প্রতি এবং বাংলাদেশের প্রতি তারা অপরাধ করেছে। এটার জন্য জামাতে ইসলামের নেতৃত্বে যারা আছেন তাদের অবশ্যই সেই সময়কালে যারা ছিলেন তাদের পক্ষে ক্ষমা প্রার্থনা করা উচিত। অবশ্যই যারা এখন এই মুহূর্তে যারা জামাতে ইসলামের নেতৃত্বে আছেন, ছাত্র শিবিরের নেতৃত্বে আছেন, তারা তার অনেক পরে জন্মগ্রহণ করেছে, তাদের দায় নেই। কিন্তু আপনি যখন দল হিসেবে অবশ্যই দায়িত্ব। কিন্তু আরেকটি কথা এসেছে, যেমন মাহফুজ আলম যখন এটি বলেছেন বা নাহিদ ইসলাম যখন এই বক্তব্য দিয়েছেন, তখন কিন্তু আরেকটি কথা আমরা দেখছি যে ঘুরে ফিরে উঠে এসছে যে তারা যদি এই অমীমাংসিত বিষয়টির জন্য রিগ্রেট না করে, দুঃখ প্রকাশ না করে বা সরি না হয়, সেক্ষেত্রে আজকে থেকে 20 বছর পরে আওয়ামী লীগও সরি না বলে আবার রাজনীতিতে ফিরবার একটা যৌক্তিক জায়গা কিন্তু থেকে যাচ্ছে। অবশ্যই এখানে আপনার হলো কি যে আমরা জামাত ইসলামের অনেক দোষ ত্রুটিকে আমরা ক্ষমা সুন্দর চোখে দেখেছি। আমরা কেন করি? কারণ হলো তারা একটা মজলুম দল, সমাজের কারণে বা আমাদের এই যে ধরেন গত 15.5 বছরের যে আপনার স্বৈরাচার, তাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সারা দেশের মানুষের সাথে জামাতে ইসলামীও ছিল এবং অবশ্যই প্রশংসনীয়। তাদের মতো এত নিপীড়িত একমাত্র জাতীয়তাবাদী দল ছাড়া অন্য কেউ হয়নি। জামাতে ইসলাম এবং বিএনপি এবং আপনার ধরেন জামাতে ইসলামের যে শীর্ষ নেতৃত্ব সেই সময়কালের, তাদের যে কয়েকজনকে ফাঁসি দিয়ে দেওয়া হলো অন্যায়ভাবে, সেটা আমরা সবাই স্বীকার করি যে এটা অন্যায় হয়েছে। বিশেষ করে আপনার যে গণজাগরণ মঞ্চের মাধ্যমে কাদের মোল্লা মব করা হয়েছে, হ্যাঁ মব, এই গণজাগরণ মঞ্চের মাধ্যমে কাদের মোল্লাকে যে এবং যে আইনগুলিকে এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে একইভাবে, এবং তাদের জন্য আপনার যে ধরেন 1866 সালের যে সাক্ষ্য আইন, সেই সাক্ষ্য আইনকে আপনার সেট অ্যাসেট করে রাখা হয়েছিল। এটাকে ভায়োলেট না, তাদেরকে ওটাকে ওই মামলার জন্য প্রযোজ্য না এইভাবে নোটিফিকেশন দিয়ে সাফাই দিতে পারে। হ্যাঁ, তারা এটা করেছেন। সো এই কারণে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ জামাত ইসলামের কে অনেক ক্ষেত্রেই আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। তবে জামাত ইসলামের বাংলাদেশের নেতৃবৃন্দর প্রতি আমার অনুরোধ থাকবে যে একটা ভুলকে স্বীকার করলে মানুষ নিচু হয় না, মহৎ হয়, আরো মহান হয়। হ্যাঁ, কারণ হলো 1971 সাল হলো আমাদের বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, পুরা বাঙালি জাতির
যে হাজার বছরের যে ইতিহাস, তার মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো 1971 সালের যে অর্জন। সো এই অর্জনের সময় যে ভুলগুলি যেই করুক না কেন, তারা যদি ভুল স্বীকার করেন, এখনকার প্রজন্ম তো এটার জন্য কোনোভাবেই দায়ী না, এবং তাদেরকে রিসিভ করবে, এবং এটাকে তারা বিগত 15 বছরে তাদের অবদান আছে, বিশাল অবদান আছে, বিশাল অবদান। এবং জুলাই গণ অভ্যুত্থানেও তাদের ভূমিকা অবশ্যই, জুলাই গণ অভ্যুত্থান বলেন, গত 15.5 বছরের আন্দোলন বলেন, এগুলি প্রত্যেকটাতেই আপনার এই জামাতে ইসলাম, ছাত্র শিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল এবং বিভিন্ন সামাজিক সংগঠন এবং অসংখ্য নাম জানা না জানা মানুষজন তারা রাস্তায় নেমে এসছে। যেসব মা বোনেরা রাস্তায় নেমে এসছেন তারা তো সবাই ঘরে ফিরে গেছেন, কিন্তু তাদের সেই মাঠে নামা দেখে বাকি যে যারা আমরা মাঠে কাজ করেছে, আমাদের যে তরুণ ছেলেপেলেরা, তারা উৎসাহিত হয়েছে, তারা জীবন উৎসর্গ করেছে, বুক পেতে দিয়েছে। হ্যাঁ, আপনার মানে এই দৃশ্য পৃথিবীতে আর কোনোদিন দেখা যায় নাই, যেটা আবু সাইদের মাধ্যমে আমরা দেখেছি, যে সামনে সঙ্গীন যেখান থেকে গুলি ছুটছে সে জায়গায় একটার পর একটা গুলি খেয়েও সে দাঁড়িয়ে থেকেছে। এটি ছিল একসময় বাংলা প্রবাদ, হ্যাঁ এটি ছিল প্রবাদ, কিন্তু সেটি সত্য, সেটাকে বাস্তবায়িত করেছে এই আবু সাইদ। এবং এই আবু সাইদের এই যে বিরচিত মৃত্যু, সেই মৃত্যুটাই আসলে এই স্বৈরাচারের পতনের শেষ পেরেকটা ঠুকে দিয়েছিল। জি, আমি মনে করি যে বাংলাদেশ জামাতে ইসলামের এটা তাদের বিবেচনা করা উচিত যে এটাতে তাদের কোনো ক্ষতি হবে না, তাদের কোনো মানে হবে না, কি বলে যে তাদের কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না। সবাই যে জিনিসটা জানে সেটার জন্য তারা একবার মাপ চেয়ে নিলে কিংবা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করলে এটা তারা মহৎ হবেন, এবং রাজনৈতিক মাঠেও তাদের অবস্থান আরো সুদৃঢ় হবে। অফকোর্স। জি, আরেকটি বিষয় জিয়া ভাই, সেটি হচ্ছে এই যে আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে, রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আর কতদিন লাগতে পারে? বা মানুষের কিন্তু গণমানুষের আকাঙ্ক্ষা, এটি কিন্তু কোনো রাজনৈতিক দলের এজেন্ডা না, একেবারেই মানুষের আকাঙ্ক্ষা, যে নারকীয়তা চালিয়েছে আপনি এতক্ষণ বললেন, সেখানে আসলে তাদের রাজনীতি করতে দেওয়ার সুযোগ নেই। তো এই ট্রাইব্যুনাল, এটিতে কত সময় লাগতে পারে বলে আপনার মনে হয়, এবং এই জায়গাটিতে আর কি কি ধাপ রয়েছে? এখানে তো অনেক কটা ধাপ রয়েছে। প্রথমত হচ্ছে আপনার এটার জন্য আপনার একটা চার্জশিট দাখিল করতে হবে, তারপরে আপনার সাক্ষ্য প্রমাণ এগুলি করতে হবে। এই সব জিনিসগুলি কিন্তু প্রস্তুত আছে, কিন্তু আপনার যে কোর্টের যে প্রসিডিউর, একটা আদালত যে প্রক্রিয়ায় চলে, সেটাকে আপনার শর্টেন করার আমি পক্ষপাতী না, এটাকে সংক্ষিপ্ত করার পক্ষপাতী না। আমি মনে করি যে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই যে তাদেরকে যে নিষিদ্ধ করার বিষয়টা, বা নিষিদ্ধ করবে কি করবে না সেটা আদালতের উপর আমরা ছেড়ে দিব। আমরা চাইবো যে নিষিদ্ধ হোক, ন্যায় বিচার হোক। হ্যাঁ, ন্যায় বিচার হোক। তারা যদি না, তারা তো অন্যায় করেইছে, এবং আমরা আদালতের কাছে আর্জি জানাবো যে তা আমাদের প্রতি ন্যায় বিচার করেন, আমাদের প্রতি যে অন্যায় হয়েছে সেটাকে আপনারা সেটার প্রতিবিধান করেন। অফকোর্স সারা বাংলাদেশের এই 17-18 কোটি মানুষ যারা আমরা আছি, আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের কলমের কালি কেড়ে নেওয়া হয়েছিল, আমরা কেউ কথা বলতে পারতাম না, এবং একটা কথা বললে আমরা বাসায় থাকতে পারতাম না। এই যে যারা বাংলাদেশে কথা বলেছেন, তাদের কত মানুষ হারিয়ে গেছেন চিরকাল। আপনার প্রয়াত বাবা, আমাদের সর্বজন শ্রদ্ধেয় এমাজউদ্দিন স্যার, যার নামের শেষে আমরা স্যার বলি, শ্রদ্ধা, তাকেও তো হ্যারাসমেন্ট। হ্যাঁ, আমার বাবা সহ আমি একবার ওই আপনার ভোটের জন্য আমরা গিয়েছি ঢাকা কলেজে, সেই সময় বাবাকে তারা শারীরিকভাবে লাঞ্ছনা করার চেষ্টা করেছে, যদিও মানে সেটা করতে সক্ষম হয় নাই, কারণ আমি তখনও সরকারি কর্মকর্তা ছিলাম, এবং তারা আমাকে চিনতে পারেনি যে আমি তার বাবার সন্তান। আমি সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আমি তাদের সামনে ঢালের মতো দাঁড়িয়ে গিয়েছিলাম। এছাড়াও আমার মা তখন একই সময় আমার মা আপনার পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় বিছানায় শায়িত ছিলেন। সেই সময় আমাদের বেডরুমে, আমার বাবা মার বেডরুমে তারা গুলি বর্ষণ করেছে। সেই ব্যাপারে আমি মামলাও করে রেখেছি আপনার আমাদের নিউ মার্কেট থানায়। সো তারা মানে আমাদেরটা তুলনামূলকভাবে অনেক কম ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি। বাড়িতে গুলি করা, এটিকে কম বলেন কি করে? না, আমি কম বলছি ওই হিসাবে যে আপনি যদি মনে করেন যে ছেলেগুলোকে
তুলে নিয়ে গেছে। আপনি মনে করেন যে ইলিয়াস আলী, তাকে রাস্তার থেকে তুলে নিয়ে গেল, কোনোটার সাথে আসলে কোনোটার তুলনা করা যায় না। আপনি একটা ইলিয়াস আলী হলো আপনার বাংলাদেশের জাতীয় সংসদের এক সময়কে নির্বাচিত সংসদ সদস্য, তাকে তুলে নিয়ে গেল। আপনার ঢাকা শহরের আপনার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে তুলে নিয়ে গেল। আপনার এই যে ধরেন যে কুমিল্লার এমপি সাইফুল আলম হিরু, হ্যাঁ, আপনার শুধু এই যে মায়ের ডাক যে সংগঠনটা সাজেদুল হক ইমন, তাকে তুলে নিয়ে গেল। এই মানুষগুলিকে আর আমরা খুঁজে পেলাম না। তার ভাই বোন ছেলে মৃত না জীবিত জানে না। আমার বাবা ইন্তেকাল করেছেন, আমরা বছরে একটা দিন জানি যে এই দিন আমার বাবা ইন্তেকাল করেছেন, আমরা দোয়া পড়ি, কোরআন তেলাওয়াত করি। এদের মানে সন্তানদের প্রত্যেকদিনই মৃত্যুবার্ষিকী। এবং তারা, আপনি দেখেন এই যে গোলাম আজম সাহেবের ছেলে আজমি, তার আপনার 10 বছর মৃতই ছিলেন, তার একটা ছবিও ছাপা হলো যে আসামে তার কবর, অথচ তিনি দেখেন আল্লাহ তাকে হায়াত দারাজ করেছেন, তাকে ফিরিয়ে দিয়েছেন। সো এই জন্য বললাম যে এই অপরাধগুলি আসলে অমার্জনীয়, এবং এই অপরাধের সাথে যারা জড়িত তাদের রাজনীতি করার এবং কোন রকম সংগঠন করার অধিকার থাকা উচিতই না, এবং সেটি আইন যদি আইনের মাধ্যমে এটি মীমাংসা হওয়া উচিত। এবং সব কয়টা আইনের শর্ত প্রতিপালন করে, আপনার গণজাগরণ মঞ্চের দাবির প্রেক্ষিতে কাদের মোল্লাকে কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে যেভাবে মব জাস্টিসের শিকার করা হয়েছে সেইভাবে না, একেবারে মানে আইনি কোনো লুপহোলস না, আইনি লুপহোলের মানে ভিতরে যা রাখা উচিত না আমি মনে করি। জি, আরেকটি বিষয়, যখন আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বাংলাদেশ যখন গণতান্ত্রিক রাষ্ট্র, তখন বহুদল বহুমত এটি থাকবে, এটি স্বাভাবিক। গণতন্ত্র বললেই সেখানে বহুমতের বা বহুপথের একটা কথা চলে আসে। সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা কর্মী ছিলেন, অন্তত 10% বা 5% কর্মী সমর্থক তো ছিলেন, তারাও তো এই অপরাধকে এক প্রকার বৈধতা দিয়েছেন। হ্যাঁ, তাদের বিষয়টি আসলে সমাজে কিভাবে মীমাংসা করা যেতে পারে? এখানে কি রিকনসিলিয়েশন করতে হবে? এইটা রিকনসিলিয়েশন কমিশন যেটা করেছিল, যেটার উদাহরণ আমাদের কাছে রয়েছে সাউথ আফ্রিকাতে, সেটাতে আপনার ওইখানে ছিল দুইটা জাতি গোষ্ঠীর মধ্যে আপনার শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ, এবং সেখানে এই শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের যে বিভেদটা, সেই বিভেদটাকে নেলসন ম্যান্ডেলা আপনার দূর করতে চেয়েছিলেন, যে কারণে তিনি শ্বেতাঙ্গদের সর্বোচ্চ নেতা যে প্রেসিডেন্ট বোথা, তাকে তার ক্যাবিনেটে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে যারা এই যে অপরাধ এথনিক ক্লিনজিং বা মানে এটা করেছেন, তারা ক্ষমা চাইবেন এবং তাদের দোষ স্বীকার করবেন, তারপরে তারা সমাজে অন্তর্ভুক্ত হবেন। এবং সেটা তারা এই কমিশনের সামনে যে স্বীকার করেছে এবং তারা সমাজে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু আমাদের বিষয়টি কি কিন্তু সেই সাউথ আফ্রিকার চেয়ে কোনো অংশে কম না। আমাদেরটা সমস্যাটা ভিন্ন এই কারণে যে এখানে আমরা একই এথনিসিটির মানুষ, আমাদের মানে আমরা কেউ সাদা বর্ণের না, বর্ণবাদী ছিল না, কিন্তু এখানে তো বৈষম্যটা হলো কি যে ছেলেটা আওয়ামী লীগ করে বা করেছে বা ছাত্রলীগ করেছে, সে কিন্তু মানে ধরেন আমার প্রতিবেশী, আমার জেনে শুনে করেছে, লোভে পড়ে করেছে, সমাজে ভাগ করেছে। হ্যাঁ, সাউথ আফ্রিকায় যদি শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ হয়, আমাদের এখানে তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল তারা, আর সব বাদ বাকি বিপক্ষের। এখানেও তো এক ধরনের ভাগ তারা করেছে। এই ভাগটা হলো আপনার আর্টিফিশিয়াল ডিভিশন। এরা করেছিল, তারা তাদের একটা বয়ান, তাদের নিজেদের যে অস্তিত্ব রক্ষার জন্য কিংবা তাদের মানে রাজনীতিকে রক্ষার জন্য তারা নিজেদেরকে এই সুপিরিয়রিটি দেওয়ার জন্য এইটা করেছে। আপনার বাংলাদেশে আপনি দেখেন যে 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন, তাদের বহু মানুষ আপনার মুক্তিযুদ্ধের সার্টিফিকেটই নেন নাই, তারা তাদের কাজে ফেরত গেছেন, কেউ পড়াশোনায় ফেরত গেছেন, ছাত্র তারা চাকরি বাকরি করে অবসরে গিয়েছেন। আর যাদেরকে দেখেন আপনার এই আওয়ামী লীগের সময় আপনার মুক্তিযোদ্ধা, ব্যাচ পরে করেছে, আপনি দেখেন যে মোজাম্মেল হক যে মুক্তিযোদ্ধাই না, অথচ সে হলো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিল। আপনার এই যে অনেক কয়জনই তো, সমর রেজাউল করিম, তারপরে মানে আপনার সাবেক মন্ত্রী পরিষদ সচিব ছিলেন একজন। হ্যাঁ, এটা বললাম যে এই লোকগুলি, এবং শুধু কেন, আপনার দেখেন আমার এক সময় কলিগ ছিলেন, তার নাম হলো
নামটা বলি না, তিনি আপনার ওই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্ম সচিব থাকাকালে তিনি ওই সার্টিফিকেট দিলেন। মুক্তিযুদ্ধকালে তার বয়স হলো সার্টিফিকেট অনুযায়ী 9 বছর, এবং আমাদের মুক্তিযোদ্ধা যে কাউন্সিল তাদের হিসাব অনুযায়ী হলো যে 12 বছরের নিচে কাউকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া যাবে না, কিন্তু তিনি 9 বছর বয়সে নিয়েছিলেন। পরবর্তীতে এই কারণে, এবং ধরেন আপনার এই বলে বিদেশের যে পদক দেয়া হয়েছিল মুক্তিযুদ্ধের সাথী সঙ্গী তাদের কেলেঙ্কারি, সেই পদক কেলেঙ্কারিতে জড়িত থেকে এই দুটা কারণে তিনি চাকরিচ্যুত হন। দুঃখের বিষয় হলো যে এই সরকার যে বঞ্চিতদের পদোন্নতি দিয়েছে, সেই বঞ্চিতদের পদোন্নতির তালিকায় অন্তর্ভুক্ত হয়ে তিনি আবার পদোন্নতিও পেয়েছেন। সো বিষয়গুলি হলো কি যে এই জিনিসগুলিকে আসলে আমাদের সবার মননে সবসময় জাগ্রত রাখতে হবে। কিন্তু এই যারা আওয়ামী লীগের যারা সমর্থক ছিল, একেবারে কোর সমর্থক, তারা তো এই হত্যার সমর্থন করেছে। এবং আপনি দেখেছেন যে রাজধানী ঢাকা সহ সারা দেশে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে কিন্তু, এবং লাঠি সোটা না শুধু, একেবারে আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু আন্দোলনকারীদের উপরে হামলা চালিয়েছে। সেক্ষেত্রে আপনি তাদেরকে কেন মাফ করবেন? না, আমি তো কাউকে মাফ করার কথা বলছি না, বা আমি তাদেরকে রিকনসিলিয়েট করবেন কিভাবে? আমি রিকনসিলিয়েশন এখন হলো কি যে আমি ওই যে কথাটা বললাম সেটা হলো যে আমরা মানে তারা তো এখনো পর্যন্ত স্বীকার করেছি, অনেক দেরি করেছি 9 মাস। তবে একটা জিনিস হলো যে মানে আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ কখনো তো আমাদের হয় না। হ্যাঁ, যে যারা ফৌজদারি অপরাধ করেছেন ওই সময়কালে, আপনি দেখেন যে শেষ যেটা 3 তারিখে আপনার মিরপুর 10 নম্বর গোল চক্করে 3 জন এমপির নেতৃত্বে কয়েক হাজার আপনার সন্ত্রাসী জড়ো করেছিল, যারা আপনার এই গণঅভ্যুত্থানকে, হ্যাঁ, নিখিল এবং আপনার এই কামাল মজুমদারের লোকজনও ছিল। এরা 3 জন এমপি মিলে তারা এগুলি করেছিল। তো তারা যখন পরাজিত হলো তখন কিন্তু নিশ্চিত হলো যে গণঅভ্যুত্থান সফল হতে যাচ্ছে। তারা পরাজিত হলো, ওই 10 নম্বর গোল চক্কর ছেড়ে তারা পালাতে হলো। আমি এখানে মনে করি যে এই যে এখনকার যুগে 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি মানুষের হাতে একটা করে মোবাইল ফোন আছে, যেখানে একটা করে ক্যামেরা আছে। প্রতিটা অপরাধের কোনো না কোনো ফুটেজ আপনি পাবেন, হ্যাঁ, আলামত রয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি যে যারা বড় অপরাধ করেছেন, যারা অস্ত্র শস্ত্র নিয়ে কিংবা ধরেন লাঠিসোঁটা নিয়ে সাধারণ মানুষের উপর, দেশের জনগণের উপর আক্রমণ করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে। এইখানে যে ভাই আমরা শেষ করব, একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে আপনার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এখনো আওয়ামী হেজিমনি রয়ে গেছে, আপনি কিন্তু দূর করতে পারেননি। এবং আইন উপদেষ্টা কিছুদিন আগে বলেছে যে 80% এখনো তারা সেই জায়গায় গিয়ে আওয়ামী লীগ, আজকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তারা এক প্রকার ট্রায়ালের মুখে, এবং আওয়ামী লীগের বিপুল সংখ্যক কর্মীরা কিন্তু এখনো মাঠে রয়ে গেছে। এরকম বাস্তবতায় সবচেয়ে বড় থ্রেটটি কিন্তু হয় স্যাবোটাজ। সেই স্যাবোটাজ কাটাবার জন্য সরকারের আসলে কি করা উচিত, এবং এটি কাটাতে না পারলে কিন্তু জননিরাপত্তা সবচেয়ে বড় থ্রেটের মুখে পড়ে যাবে। হ্যাঁ, এই কথাটা আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো আমি মাঝে মাঝে তো কলাম লিখি। আমি অগাস্ট মাসে শেষের দিকে আমার একটা লেখা ছাপা হয়েছিল, সেখানে বলেছিলাম যে এই যে গণ অভ্যুত্থানে যেসব তরুণেরা অংশগ্রহণ করেছে তাদেরকে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতার ভিত্তিতে আপনার অবিলম্বে পুলিশ বাহিনী, এইসব বাহিনীগুলিতে নিয়োগ দেয়া। সেই সময় যদি আমরা নিয়োগ দিতাম, তা আমরা কিন্তু ধরেন 5,000 10,000 যাই প্রশিক্ষিত বাহিনী এই 9 মাসে দাঁড়িয়ে যেত। আমরা দেরি করেছি, কিন্তু দেরি করলেও এখন কিন্তু আমাদের সামনে চ্যালেঞ্জটি একেবারে দৃশ্যমান হয়ে গেছে। দৃশ্যমান। তারপরেও আমরা আজকের থেকে যদি শুরু করি, আমরা 3 মাস পরে দেখবো যে না, আপনার 80% এখন আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে 80% হচ্ছে স্বৈরাচারের সহযোগী। আমরা তখন দেখবো যে না, এই 80% 70% হয়ে গেছে। তার 3 মাস পরে দেখবো 60%। কিন্তু জিয়া ভাই, এখানে স্যাবোটাজ তো আসলে ঘোষণা দিয়ে স্যাবোটাজ আপনি কি মনে করেন না যে গত 9 মাসে 300টার বেশি আন্দোলন হয়েছে, আপনার সচিবালয় ঘেরাও এবং আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও ইয়ে করতেছে, এগুলি স্যাবোটাজ? অবশ্যই।
আপনি এই যে আনসার বাহিনীর মতো একটা প্রশিক্ষিত বাহিনী, পল্লী বিদ্যুৎ আনসার, এরপরে নার্স, এরা সবাই এসেছে এবং এদের সাথে সব সময় প্রতিটা ক্ষেত্রে দেখা গেছে যে চিহ্নিত ছাত্রলীগার, চিহ্নিত যুবলীগের অথবা ইন্ডিয়া থেকেও যোগাযোগ করে। হ্যাঁ, আপনার একটা জিনিস হলো কি যে আপনার গত 15.5 বছরে তারা যে পরিমাণ লুটতরাজ করেছে সেই টাকাগুলো তো আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে পারি নাই, সেই টাকাগুলি তাদের কাছে রয়েছে। তারা এইটার ধরেন আপনার সুদটাও যদি তারা আপনার খরচ করে সেটা একটা হিউজ পরিমাণ অর্থ, সেই অর্থ তারা ব্যবহার করবেই যে যদি কোনোভাবে এই মুহূর্তে আসলে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে মানে এদের আচরণ কেমন হওয়া উচিত? সরকারের কোন উদ্যোগ সবচেয়ে জরুরি? একেবারে ছোট করে বলুন। আমার মনে হয় যে সরকারের একটা আপনার সব দল নিয়ে একটা উন্মুক্ত এবং গণমাধ্যমের জন্য উন্মুক্ত করে দিয়ে একটা গোল টেবিল বৈঠক করা হোক। এই ধরনের গোল টেবিল বৈঠক প্রথম দিকে 2-1টা হয়েছে, পরবর্তীতে হয়নি। গোল টেবিল বৈঠকগুলি হওয়া উচিত এবং সেগুলি সরাসরি সম্প্রচার করা উচিত। হ্যাঁ, এজেন্ডাগুলোকে একদম সবাই জানবে যে এই এজেন্ডার উপরে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে আপনার রাজনৈতিক দল ক কি বলছে, রাজনৈতিক দল খ কি বলছে, সে দেশের মানুষ জানবে এবং কয়েকটা বিষয়কে সবাইকে ঐক্যমত্যে পৌঁছতে হবে। এই ঐক্যমত্য যদি আমরা পৌঁছতে না পারি, আমরা 90-এর গণঅভ্যুত্থানের ফসল ঘরে তুলতে পারি নাই, আমরা এই 2024-এর গণঅভ্যুত্থানের রেজাল্টও আমরা ঘরে নিতে পারবো না। হ্যাঁ, এটাকে আমাদের সবাইকে একমত একজোট থাকতে হবে ন্যূনতম এর ভিত্তিতে, পয়েন্টের ভিত্তিতে কনসেনসাস হতেই হবে। জি জি, ধন্যবাদ জিয়া ভাই। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি আসলে আওয়ামী লীগ এই মুহূর্তে চোরাগুপ্তা হামলা করবার জন্য এবং প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা যে আওয়ামী হেজিমনি রয়ে গেছে, সেগুলো আমাদের জাতীয় এই অর্জনকে ম্লান করে দেওয়ার জন্য নানান ধরনের অপতৎপরতা চালাতেই পারে। প্রতিবেশী রাষ্ট্রে বসেও একটি চক্র কিন্তু এই ষড়যন্ত্র অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সফল হতে না দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যকে আরো দৃশ্যমান করে ফেলাই তাদের ষড়যন্ত্র। এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আসলে জাতীয় ঐক্য যদি আমাদের মধ্যে না হয়, তাহলে 24 আসলেই এক ধরনের হুমকির মুখে পড়ে যেতে পারে। সে বিষয়টি সবার, শুধু রাজনৈতিক দল নয় বা সরকার নয়, নাগরিক হিসেবে আমাদেরও মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী ভূমিকা রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।